কিন্তু দেখা যাচ্ছে যে উপদেষ্টার অবস্থান একদিকে, সচিবের অবস্থান একদিকে। এটা খালি যে শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে ঘটছে তা না, অন্যান্য মন্ত্রণালয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই ধরনের মানে সমন্বয়হীনতা বা সিদ্ধান্তহীনতা। তাহলে উনি যে 16 মাস পরে যদি রায় যদি দিয়ে থাকেন, তাহলে সেই রায়টা তো হয়েছিল আইনের দৃষ্টিতে, তো এটা তো হচ্ছিল একেবারে আইন ভঙ্গের। হ্যাঁ, আইন ভঙ্গ করেছেন এটা। শিক্ষা সচিব যে এই মানে চাইনি উনি পরীক্ষা পেছাতে, হ্যাঁ পরীক্ষা পেছাতে চায়নি, আর শিক্ষা উপদেষ্টা চেয়েছে পরীক্ষা পেছানোর জন্য। তারপর দেখা গেল যে রাত 3টার সময় ঘোষণা আসলো যে পরীক্ষা পেছানো হবে। তো এখন রাত 3টার সময় কেন? এটা তো ধরেন একটা সমন্বয়হীনতার অভাব। যদি ধরেন এই ঘটনা ঘটলো হলো 1টার সময় বিমান দুর্ঘটনা, 1:06 বা 1:10-এর দিকে বিমান দুর্ঘটনা ঘটলো। তারপরে ধরেন এই যে এটা তো সন্ধ্যা নাগাদ তো সিদ্ধান্ত নেওয়া যেত। তো সন্ধ্যা গড়িয়ে গেল, তারপরে মানে মাঝরাত পার হলো এবং শেষ রাতের দিকে গিয়ে তারা সিদ্ধান্ত নিল। তো এই ধরনের যদি সিদ্ধান্ত, পরের দিন কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই, তো সেখানে পরীক্ষা হয় কি করে? এবং অনেকে বলছেন যে এটা হচ্ছে যে এই যে এই বাইরের থেকে ওই যে আমাদের যে ইউটিউবার আছে তাদের মানে তারা অনেকটা চাপ প্রয়োগ করে বা তাদের এই যে এই কারণেই এই মানে অবস্থানের কারণেই মানে সরকার বাধ্য হয়েছে যে এই না। এখানে আসলে তাহলে কি আপনাকে একমত যে যে সিপিডির সমন্বয় ফেলো বলছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য যে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেই আরেকটি সরকার রয়েছে, আপনি কি এর সঙ্গে একমত? তাহলে এটা মানে অস্বাভাবিক কোনো কিছু না। যেমন মানে দেখা যাচ্ছে যে সরকারের যে কার্যকলাপ দেখা যাচ্ছে যে এতে দেখা যাচ্ছে যে উপদেষ্টা একটা কথা বলছেন, সচিব সেটা মানছেন না। তাহলে তো কি, যদি উপদেষ্টা বা সচিব মন্ত্রণালয় তো মানে একই সূত্রে গাঁথা হবে তো, এবং মন্ত্রণালয়ের যে কোনো সিদ্ধান্ত তো মানে উপদেষ্টা যেটা চান সেটাই তো হবে। কিন্তু দেখা যাচ্ছে যে উপদেষ্টার অবস্থান একদিকে, সচিবের অবস্থান একদিকে। এটা খালি যে শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে ঘটছে তা না, অন্যান্য মন্ত্রণালয়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই ধরনের মানে সমন্বয়হীনতা বা সিদ্ধান্তহীনতা। এই ধরনের সমন্বয়হীনতা বা সিদ্ধান্তহীনতা যদি চলতে থাকে তাহলে তো বোঝাই যায় যে মানে সরকারের ভিতরে হয়তো আবার অন্য কোনো সরকার হয়তো আছে। অস্বাভাবিক কোনো কিছু না। ত্রয়োদশ সংশোধনী যে এই সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনী, এটা তো হলো যে ঐক্যমতের ভিত্তিতে, সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে কিন্তু এই সংশোধনীটা আনা হয়েছিল। এবং দেখা গেল যে সরকারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে খায়রুল হক সাহেব এই ত্রয়োদশ সংশোধনীকে উনি এই বাতিল ঘোষণা করলেন। এখন দেখা গেল যে এই যে বাতিল যে ঘোষণা করলেন, তার যে সংক্ষিপ্ত রায় এবং হলো যে পূর্ণাঙ্গ রায়টা তো 16 মাস পরে দিয়েছেন, এবং এটা হলো তিনি অবসরে যাওয়ার 16 মাস পরে। তো এখন যে উচ্চ আদালতের বা নিম্ন আদালত মানে যে কোনো আদালত যদি রায় দিতে হবে, কিভাবে রায় দিতে হবে, এটার হলো যে সিপিসি, সিআরপিসি, অ্যাপিলেট ডিভিশন রুলস এবং হাইকোর্ট ডিভিশন রুলস, সব জায়গায় কিন্তু একই কথা বলা আছে যে রায় ঘোষিত হতে হবে প্রকাশ্য আদালতে। অর্থাৎ প্রকাশ্য আদালত ব্যতীত অন্য কোনোভাবে রায় ঘোষণার কোনো সুযোগ নাই। তাহলে খায়রুল হক সাহেব যে এই শর্ট জাজমেন্ট যেটা দিলেন, শর্ট জাজমেন্ট দিয়ে তো তারপরের দিন উনি রিটায়ারমেন্টে চলে গেলেন। তারপর রিটায়ারমেন্টে যাওয়ার 16 মাস পরে উনি পূর্ণাঙ্গ রায় দিলেন। এবং দেখা গেল যে শর্ট জাজমেন্ট এবং পূর্ণাঙ্গ রায়ের মধ্যেও দেখা গেল যে যে মানে অনেক মানে ফারাক বা অনেক তফাৎ। শর্ট জাজমেন্টে বলা ছিল যে মানে বৃহত্তর জাতীয় স্বার্থে এবং জাতীয় নিরাপত্তার প্রয়োজনে আগামী 2টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, অর্থাৎ দশম এবং একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। কিন্তু পূর্ণাঙ্গ রায় গিয়ে আমরা দেখলাম যে না, উনি সেটা থেকে বিচ্যুত হয়ে পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই উনি বাতিল করে দিলেন। তো এখন যে সুপ্রিম কোর্টের বিচারকরা তো তারা তো শপথধারী, শপথের অধীন। তিনি যতক্ষণ পর্যন্ত বিচার কার্য পরিচালনা করেন তখন কিন্তু উনি শপথের অধীন থাকেন, এবং শপথ গ্রহণ ব্যতি রেখে উনি কিন্তু কার্যভার গ্রহণ করতে পারেন না। অর্থাৎ আপনাকে বিচারক পদে নিয়োগ দেওয়া হলো, যতক্ষণ পর্যন্ত না আপনি শপথ গ্রহণ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বিচারকের আসনে বসতে পারছেন না। আচ্ছা, এবং ঠিক আপনার যখন 67 বছর পূর্ণ হবে বা আপনাকে যদি এই যে তার পূর্বেই যদি আপনাকে যদি ধরেন মানে অব্যাহতি দেওয়া হয় বা কোনোভাবে যদি আপনাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়, তাহলে হলো যে আপনি শপথ থেকে অবমুক্ত হয়ে গেলেন। তো এখন যে আপনার এই যে সিপিসি, সিআরপিসি, হাইকোর্ট ডিভিশন রুলস এবং অ্যাপিলেট ডিভিশন রুলস, সব জায়গায় বলা আছে যে
রায় ঘোষিত হতে হবে হয়েছিল প্রকাশ্য আদালতে। তাহলে উনি যে 16 মাস পরে যদি রায় যদি দিয়ে থাকেন, তাহলে সেই রায়টা তো হয়েছিল আইনের দৃষ্টিতে, তো এটা তো হচ্ছিল একেবারে আইন ভঙ্গের একটা। হ্যাঁ, আইন ভঙ্গ করেছেন এটা। তারপরে ধরেন আপনার হচ্ছে হলো যে আমাদের যে উচ্চ আদালতের বিচারকরা আছেন, এখানে হচ্ছিল আর্টিকেল 99, মানে 72-এর সংবিধানে ছিল যে উচ্চ আদালতের বিচারকরা অবসর পরবর্তী প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। তারপরে 5ম সংশোধনীর মাধ্যমে করা হলো যে উচ্চ আদালতের বিচারকরা অবসর পরবর্তী জুডিশিয়াল এবং কোয়াজি জুডিশিয়াল পোস্ট হোল্ড করতে পারবে এবং হাইকোর্ট বিভাগ থেকে অবসরের পর আপিল বিভাগে ওকালতি করতে পারবে। তো আপনি 5ম সংশোধনী বাতিল ঘোষণা করলেন, তাহলে বাতিল ঘোষণা করলে তাহলে তো এটাও তো বাতিল হওয়ার কথা, কিন্তু দেখা গেল যে না, যেহেতু এটার দ্বারা হাইকোর্ট জাজদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এটা কিন্তু রেখে দিলেন। অর্থাৎ 5ম সংশোধনী যখন প্রণীত হলো, তখন তার পূর্বেই কিন্তু 5ম এবং 7ম সংশোধনী বাতিল হলো। কিন্তু এই 5ম সংশোধনী যখন এই যে সংবিধানে সন্নিবেশিত হলো, তখন দেখা গেল যে এই আর্টিকেল 99টা ওই যে 5ম সংশোধনীতে যেভাবে ছিল সেভাবেই কিন্তু আর্টিকেল 99টা রয়ে গেছে। এখন ওইভাবে থাকলেও যে জুডিশিয়াল এবং কোয়াজি জুডিশিয়াল পোস্ট, এখন আইন কমিশন, খায়রুল হক সাহেব 9 বছর বোধহয় আইন কমিশনের চেয়ারম্যান পদে উনি অধিষ্ঠিত ছিলেন। তো এটা তো ধরেন মানে ঠিক আছে, কেউ যদি মানে প্রয়োজনীয়তা থাকে, তাহলে এটা হচ্ছিল টেনিউর পোস্ট, 3 বছরের মেয়াদী পোস্ট। উনি হলে পরপর হচ্ছিল 3 টার্মস এখানে ছিলেন, 9 ইয়ার্স ছিলেন।